প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। বৈষম্য বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল সামনের সারিতে। জেন্ডারের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন নারীরা। অথচ ৫ আগস্টের পর আন্দোলনে অংশ নেয়া নারীদের নানা রকম ট্যাগ দেওয়ার অপচেষ্টা চলছে। এছাড়া দেশব্যাপী উদ্বেগজনক হারে বেড়েছে নারীদের প্রতি হেনস্থা, ধর্ষণ, খুন, মব ভায়োলেন্স। এসবের মধ্যে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। আওয়াজ উঠেছে নারীর প্রতি সহিংসতা রোধের। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অদম্য নারী, অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক, বিএনপি, মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারে, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে নেওয়া হলো সিএমএইচে। ৪ আসামি গ্রেফতার। চট্টগ্রামের সৈকতে ঘুরতে যাওয়া তরুণকে গাছে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের পথে অন্তরায়, প্রধান উপদেষ্টার উদ্বেগ। পতিত স্বৈরাচারীদের ষড়যন্ত্র রুখতে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার তাগিদ। নারী হেনস্থায় মদদ থাকতে পারে উগ্রবাদী গোষ্ঠীর, শঙ্কা বিএনপির। রহস্য উন্মোচনের দাবি, নিরাপত্তা নিশ্চিতে সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় এনসিপি। ঈদ ঘিরে শপিং মল ও আবাসিক এলাকায় নিরাপত্তা কর্মীদের গ্রেফতারের ক্ষমতা। মব তৈরি করে তল্লাশি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। এবং রমজানে পানির জন্য হাহাকার। রাজধানীর শেওড়াপাড়ায় 5 দিন ধরে নষ্ট ওয়াসার লাইন। বাসিন্দাদের চরম ভোগান্তি, মেরামতে লাগতে পারে আরও 2 সপ্তাহ। আমরা আলোচনায় আসতে চাই। আমরা নারী দিবস আজকে এমন একটা সময় আলোচনা করছি যখন 8 বছরের একজন শিশু ধর্ষণের শিকার হয়ে জীবন মরণের সন্ধিক্ষণে হাসপাতালে লড়ছেন। প্রথমে নীলোফার আপা, আপনার কাছে শুরু করতে চাই। আপনাদের দলের 2 জন জ্যেষ্ঠ নেতা আজকে মন্তব্য করেছেন, এবং একজন নেতা অর্থাৎ রুহুল কবির রিজভী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন যে উগ্রবাদী গোষ্ঠীর মদতে নারীদের প্রতি হেনস্থা চলছে। মানে আপনাদের আসলে আশঙ্কাটা কোন দিকে, কি হতে, মানে কি ধরনের আশঙ্কা আপনারা করছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। আজকে বিশ্ব নারী দিবস, সেখানে সেই দিবসকে কেন্দ্র করে আজকে আমাদের নারীদের যে সামনে বাংলাদেশে যে মানে ভীষণভাবে সহিংসতা নারীদের উপর চলছে, সেটার আপনার মাধ্যমে আমরা নিন্দা জানাচ্ছি। এবং আমরা মনে করি যে আইনের অনুশাসন যদি বলবৎ থাকে, তাহলে আপনার একমাত্র এটা সম্ভব যে এটা এখান থেকে সরে আসে। আরেকটা জিনিস হলো যে আপনি প্রমাণ স্বরূপ বলতে পারি যে একটা সময় বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপ খুব ছিল। সেটার আইনটাকে খুব সিরিয়াসলি কার্যকরী করা এবং আইনটাকে আলাদাভাবে দেখার জন্য কিন্তু মানুষের মাইন্ডসেটটাকে এবং সামাজিকভাবে এইসব নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করা, এটা কিন্তু কমে এসেছে আজকে। ঠিক তেমনি আজকে যে ধর্ষণ, যেটার কথা আপনি বললেন, যে উগ্রবাদী গোষ্ঠী বলেন, যেভাবেই বলেন নারীকে, যে উগ্রবাদী গোষ্ঠীরা একটা নারীর গায়ে উন্না কতটুকু আছে সেটার উপর তাকিয়ে যখন বাজে কথা বলে, যখন তাকে মানে নোংরা আচরণ করে, নোংরা অসভ্য আচরণ করে, এক ধরনের এটা শ্লীলতাহানি, এক ধরনের এটাও ধর্ষণ, এটাও সেই জায়গাটায় করে। আজকে যখন ওই বাচ্চাটা, আসিয়া নামে মেয়েটা, মাগুরার, যখন তার এই অবস্থা, তাকে আমি কোনভাবে মানুষের, ওই মানুষগুলোর হৃদয়ে কি নাড়া দেয় না যে 8 বছরের একটা বাচ্চা, তার আপনার এখানে পর্দা কি আর অপর্দা কি, সে তো এইসবের কিছুই বুঝে না, সব কিছুর ঊর্ধ্বে, সে তো নারী পুরুষের ঊর্ধ্বে, কারণ সে বাচ্চা। সেই বাচ্চাটা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি গিয়েছিলাম দুপুরে। এটা আসলে সহ্য করার মতো না। সারাটা দিন ভীষণ খারাপ কেটেছে, চোখে দেখা আর এমনি শোনা, দুইটাই আমাকে অহির্নিশ আমাকে কষ্ট দিচ্ছে। আমি এই নারী দিবসকে
আমি আসিয়াকে দেখে আমার নারী দিবসের কথা, যে এখন পর্যন্ত প্রায় 100 বছর হয়ে গেছে যে নিউ ইয়র্কের যে নারীরা আন্দোলন করে তারা একটা জায়গায় পৌঁছেছিল, এবং আজকে নারী দিবস সারা বিশ্বে সেই সময়টাতেও বাংলাদেশ আমরা এত বেশি, আমাদের কিছু মানুষ কিছু পুরুষরা এত বেশি ক্ষুধার্ত হায়না হয়ে গেছে যে তারা স্থান কাল পাত্র কোথায় কি করতে হবে কিছুই জানে না। আজকে এই একটা সরকার এই দেশে আছে কিনা আমার অবাক লাগে, যে সরকার নির্লিপ্ত। এটাই কিন্তু আসিয়াই কিন্তু না, আজকে কয়েকদিন যাবত একদম আপনার যদি ধারাবাহিকভাবে বলা হয়, যেটা আপনি কিছুক্ষণ আগেও বললেন যে কক্সবাজারে যে অবস্থাটা হয়েছে, যে সংঘবদ্ধভাবে তরুণকে গাছে বেঁধে সংঘবদ্ধভাবে তরুণীকে শ্লীলতাহানি করা, এই জায়গাগুলো আমি বলবো যে সরকার যদি থেকে থাকে তাহলে এরকম হওয়ার কথা ছিল না। কারণ এটা কোনো পলিটিক্যাল সরকার না যে তার দায়বদ্ধতা আছে, তার কোনো দায়বদ্ধতা নাই। আইন সবার জন্য সমান, এটা সে যতটা করতে পারতো অন্য কেউ অতটা করতে পারতো না, অথচ তারা নির্লিপ্ত। এই জন্য বলবো যে এখন ঘটনা ঘটার পরেও, আজকে ঘটনাটা সম্ভবত 25 তারিখের আসিয়ার ঘটনাটা, আজকে কতদিন 2-3 দিনের যাবৎ আপনাদের মিডিয়াগুলোতে আসছে। তা এই কতদিন কোথায় ছিল? তো সংস্থা, বিভিন্ন সংস্থা অনেক রকম কাজ করে এই জায়গাগুলোয় কাজ। আপনি কি মনে করেন যে একটা জেলায় এরকম ঘটনা হলো, একটা থানায় এরকম ঘটনা হলো, এই 21 শতাব্দীর প্রথমার্ধের শেষ দিকে আপনার এরকম যে শুনতে তার 10 দিন 15 দিন লাগলো? যদি এই মেয়েটাকে আরো আগে আনা যেত আইসিইউতে বা এই যে সিএমএইচে, সম্ভবত 10 দিন 15 দিন না, আজকে 3 দিন পরে, ঘটনার 3 দিন পরে আজকে মামলা হয়েছে। অর্থাৎ এই যে 3 দিন লাগা একটা মামলা হতে, একটা ধর্ষণের ঘটনা। আমি কিন্তু আপনার ওইখানে স্থানীয় মানুষদের কাছে শুনেছি যে ঘটনাটা বেশ কয়েকদিন আগের। ওইখানের যারা মাগুরাবাসী তারা আমাকে একজন বলেছে। তো এই যে যেখানে যেটুকুই হোক না কেন, এটা যদি সাথে সাথে অ্যাকশন হতো তাহলে কিন্তু মেয়েটা আরেকটু ভালো হয়তো থাকতে পারতো। যেটাই হোক না কেন, আমরা মনে করি এখন যে আইনের শাসন ছাড়া, আইন সবার জন্য সমান, যদি এটা না করে এইটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয় তাহলে একমাত্র সম্ভব আগামীতে, এবং খুব তড়িৎ দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। এবং যতগুলো এর মধ্যে বাসে বলেন, এই যে গাছে বলেন, যেখানেই বলেন, যা ঘটনাগুলো ঘটেছে, এটা দিয়ে এই সরকার নাড়া দিক না কেন সমাজ ব্যবস্থাটাকে, তাহলে তো বোঝা যাবে যে কে। কক্সবাজারে আপনার মনে পড়ে যে 2-1 মাস আগে আপনার ওখানে নারীদেরকে টর্চার করা হয়েছে একরকম, যে কেন তারা এই দিকে আসছে, কেন তারা এইখানে, তারা তাদের বুরকা নাই কেন, নেজা হেজাব নাই কেন, এই যে এই ধরনের জিনিসগুলো যদি সাথে সাথে যদি অ্যাকশনে যেত সরকার, যে এটা কেন বললো, সিরিয়াস অ্যাকশনে, এবং যে দলগুলো এই কাজগুলো করছে সেই দলগুলোকে যদি অ্যালার্ট দিয়ে দিত, রেড অ্যালার্ট দিয়ে দিত, তাহলে কিন্তু তারপরের ঘটনাগুলো হতো না, যেটা অহরহ এখন সব জায়গায় হচ্ছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো, তার তো আর বাদ থাকে না কোথাও। এই আজকে আপনি যে কথাগুলা বলছি আমরা, এই কথাগুলো বলার প্রয়োজন পড়তো না যদি প্রথম দিকে যদি সরকার এই ব্যবস্থাগুলো নিত। সরকারের মধ্যে তো বেশ নারী নেত্রীও আছে, নারী নেত্রী না, নারীরাও তো অংশগ্রহণ করেছে, নারী আপনার উপদেষ্টা, তারা কি করে? তাদের কি খারাপ লাগে না? আমাদের যেমন খারাপ লাগে, একটা সময় তো আমরাও খারাপ লেগেছে বলেছি, তারাও বলেছে টকশোতে আপনাদের এখানে এসে। তাহলে এখন তাদের খারাপ লাগাটা কি ওই পতিত সরকারের মতো হয়ে গেল? তারা এই সহ্য করার, তারা কেন কোনো কথা বললো না? তারা কেন এসে এটার জন্য কিছু বলছে না? জি, ধন্যবাদ। অস্তকাল ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে আপা বলছিলেন যে ঘটনাটি আসলে আরো বেশ কয়েকদিন পুরনো। গণমাধ্যমে যে খবর আমরা দেখছিলাম যে বৃহস্পতিবার মাগুরার হাসপাতালে 8 বছরের সেই শিশু কন্যাটিকে নেওয়া হয়েছিল, এবং আজকে শনিবার, অর্থাৎ 3 দিনের মাথায় আজকে মামলা রুজু হয়েছে। এই যে মামলা রুজু হতে দেরি হওয়া, কিংবা গণমাধ্যমে এত বড় একটা হাইপ ওঠার পরে মামলাটা রুজু হওয়া, অনেক মামলা তো এরকম আসলে চাপা পড়েও যায় যেগুলো আসলে শ্লীলতাহানি বা ধর্ষণের ঘটনা ঘটে। এগুলোর পিছনে আসলে কারণ কি? এটা তো এই সরকারের আমলের ট্রেন্ড শুধু না, এর আগেও এরকম ঘটেছে। সেটা কি আসলে সামাজিক একটা পরিবর্তনের প্রয়োজন, নাকি আসলে এই সরকারই অনেকটা, যেমনটা আপা বলছিলেন যে সরকারের দায়বদ্ধতার অভাব রয়েছে? শুনুন, আপনি যদি খুব ভেতর থেকে ধরেন তাহলে সামাজিক কারণ এটা। এখন সমাজ যদি ভালোই হয়ে যেত তাহলে তো পুলিশ উকিল কিছুই লাগে না, সবাই তো যার যার মতো ভালো থাকবে, দুনিয়াটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। তা কি হয়? না, হয় না। কাজে সেখানে
মূল জিনিসটা হলো অন্যায় লোকে করবে এবং সেই অন্যায়ের আপনি যদি সাজা দিতে পারেন, শাস্তি দিতে পারেন, সে দ্বিতীয়বার অন্যায় করতে ভয় পাবে। এই তো নিয়মটা। এখন এই যে আমরা বলছি যে মব বলছি আমরা, না শাস্তি হচ্ছে কোনোটা। আমি একটা লোকের এক্সাম্পল দিই আপনাকে, যে শাহবাগের যে ঘটনাটা ঘটলো, শাহবাগের ঘটনাটা যে মেয়েটাকে এই মানে হেনস্থা করা হলো, সেই মেয়েটাকে কিন্তু এই মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছে। কথাটা খেয়াল করেন। যে লোকগুলো ওখানে সামনে বসেছিল, ওই যে পাগড়ি মাথায় অমুক তমুক, এবং তারা মোবাইল নিয়ে ভেতরে পুলিশের ভেতরে ঢুকে গারদের ভেতরে থাকা ওই লোকের সঙ্গে কথা বলে তার ওটা ভিডিও করেছে, ওটা ফেসবুকে ছেড়ে দিয়েছে, সেই লোকগুলো চেহারা আপনারা দেখেন নাই? এরা কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয় নাই। শের খান নাকি কি যেন নাম তার একজনের, তারা তো কেউ অ্যারেস্ট হয় নাই। তাহলে ওনারা আগামীকালকে তো আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, গুলশানে যে ঘটনাটা ঘটলো, আমি খালি এটা বলছি না, আমি পুরো আইন শৃঙ্খলা নিয়ে বলছি। গুলশানে যে ঘটনাটা ঘটলো, বাড়ির ভেতরে লোকজন আছে, সখানেক লোক অথবা 50-60 জন লোক ভেঙে ভিতরে ঢুকলো। যদি ওখানে 100 জন লোক থাকে, আমি একেবারে নিশ্চিত আপনি 100 জনকেই পেয়ে যাবেন যদি বিভিন্ন টেলিভিশনের ফুটেজগুলি আপনি চেক করেন। সবগুলো টেলিভিশন ওটা কিন্তু লাইভ প্রচার করেছে। 3 জনকে তারা দায়ী করছে, এটা নিয়ে আবার আপনার প্রধান উপদেষ্টা প্রেস ইউনিট আবার বিশেষ মানে বাহাদুরি করে দেখালো 3 জনকে ধরা হয়েছে, এরা কে মানে দিছে, এদেরকে উস্কানি দিছে, তাকে আইডেন্টিফাই করছে। আরে ভাই, উস্কানি তো দিতেই পারে, ওকে আপনি ধরেন, আমার কোনো আপত্তি নাই। এই উস্কানিতে যারা নাকি উত্তেজিত হয়ে হামলাটা করলো, তাদেরকে ধরছেন। যদি তাদেরকে আপনি সবগুলিকে ধরতেন, তাহলে কিন্তু আর কেউ উস্কানি দিলেও কেউ আসতো না। উস্কানিটা কখন দেয়? যখন উস্কানিতে কাজ হয় তখন উস্কানি দেয়, নাহলে উস্কানি দিত না। কয়েকদিন আগে একটা ঘটনা আমি বলি, এটা কেউ দেখলাম যে খুব বেশি একটা নাড়াচাড়া পড়ে নাই। পটুয়াখালীতে এক দম্পতি যাচ্ছে ডাক্তারের কাছে মোটরসাইকেল, পটুয়াখালীর কলাপাড়ায় বাইকে করে যাচ্ছে, পথে 10 জন যুবক তাদেরকে থামাই বলছে এটা পরকীয়া, অমুক তমুক হাবি যাবি বলে তাদের পিটাইছে, ভিডিও করছে, শ্লীলতাহানি করছে। করার পর অবস্থা এমন দাঁড়াইছে যে ওরা স্বামী স্ত্রী দুজনে হসপিটালে গেছে। পুলিশ আসছে, আসার পর তারা তখন বলছে যে আমরা তো স্বামী স্ত্রী। তখন তার ফ্যামিলি থেকে লোকজন আসছে, কাবির নামা আনতে হয়েছে। আমরা তবে দেখা গেছে হ্যাঁ তারা স্বামী স্ত্রী। তা আমরা তো এই দেশে বাস করছি যে একজন ছেলে এবং মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটবে, তাকে তার ডকুমেন্ট দিয়ে ঘুরতে হবে। স্বামী স্ত্রী যদি ভাই বোন হয়, তাহলে আপনার বাপের কাছ থেকে নিয়ে আসতে হবে, তারা ভাই বোন। তো আমরা এই দেশে বাস করছি। এখানে বসে আমার দেশের যিনি প্রধান শাসক আমাদের ইউনূস সাহেব, উনি আজকে নারীদের সমাবেশে কি বললেন, কি বলছেন উনি বলেন? উনি বলেছেন যে পতিত সরকার তারা নাকি এটা করতেছে। আপনি ওনার কথাটা শুনেন। উনি বলেছেন যে পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। ওকে, হতে পারে, কিন্তু আমি এটা অস্বীকার করছি না। একটা স্বৈরাচার যখন পতিত হয়, তাদের কাছে প্রচুর অর্থ আছে, বিনিয়োগ করতেও পারে, আমার কোনো আপত্তি নাই। আপনি দু একটা ধরছেন, 2-1 লোককে ধরে বলেন এই লোকটা পতিত স্বৈরাচারের অর্থের কারণে এরা আসছে। এই যে শের খান যে কাজটা করলো, একে ধরে আপনি প্রমাণ করেন শের খানকে কি পতিত স্বৈরাচার পাঠাইছে? যদি পাঠিয়ে থাকে, পাঠাতেও পারে, আমি অস্বীকার করছি না, যদি তাকে পাঠিয়ে থাকে প্রমাণ করেন। আপনার কাছে সব আছে না? আমরা শুনতাম আগে যে শেখ হাসিনা বলতো, কোথাও যদি ঘরের মধ্যে আগুন ধরতো, বলতো এটা হলো জামাত বিএনপির অগ্নি সন্ত্রাস। মুখস্থ একটা শব্দ তারা চালু করছিল, অগ্নি সন্ত্রাস। তো ভালো, কি হয়েছে না হয়েছে আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি। তো এখন এই যে নষ্ট রাজনীতির যে অন্যের প্রতি যে একটা দায় চাপানোর মানসিকতা, দায় চাপানোর ভাষা, আল্লাহর রহমতে 6 মাসে আমাদের ইউনূস সাহেব এই ভাষা রপ্ত করে ফেলেছে। উনি যখন এই ভাষাটা রপ্ত করা আরম্ভ করছে, প্রয়োগ করা আরম্ভ করছে, তখন আপনি নিশ্চিত থাকতে পারেন অপরাধী কখনো বিচারের মুখোমুখি হবে না, যে এটাকে আওয়ামী লীগ আমলেও হয় নাই। জি, অসংখ্য ধন্যবাদ। হুমায়রা নূর, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে যেই মাগুরার যে শিশুটিকে সিএমএইচ এখন চিকিৎসাধীন আছেন, সেই শিশুটিকে দেখতে আপনাদের দলের শীর্ষ নেতৃত্বরা গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে তারা দাবি করেছেন যে নিরাপত্তা নিশ্চিতে সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় তারা, অর্থাৎ এনসিপি, ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি, তারা সুস্পষ্ট অবস্থান দেখতে চায় সরকারের নারীদের নিরাপত্তা নিশ্চিতে। কী ধরনের সুস্পষ্ট নিরাপত্তা আপনারা দেখতে চান? কী ধরনের সুস্পষ্ট নিরাপত্তার ঘাটতি আপনারা এই সরকার আমলে দেখছেন?
দেখুন, এই অভ্যুত্থানে নারী নেতৃত্বের যে অবদান সেইটা সর্বজন স্বীকৃত হয়েছে। যেই নারীরা ছাত্র ছিল, যেই নারীরা ঘরে রান্না করত, তাদের সকলকেই কিন্তু আপনারা রাস্তায় দেখেছেন। তারা কি এই আশায় এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল যে আজকে আমার মেয়ের মতো একটি শিশু আসিয়া এভাবে মৃত্যুর সাথে লড়াই করবে? আজকে নারী দিবসে আমি একজন মা হিসেবে, একজন নাগরিক হিসেবে, সর্বোপরি একজন আইনজীবী হিসেবে আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী যে আমরা তার রাষ্ট্র থেকে তাকে নিরাপত্তা দিতে পারি নাই। আমি দুঃখিত। আমি আসিয়ার ঘটনাটা দেখার পর থেকে বা তারও আগে থেকে যে রাষ্ট্রের যেই বিচার ব্যবস্থা বা আইন শৃঙ্খলার যে ব্যবস্থা দেখতে পাচ্ছি, তাতে আমরা আসলে বুঝতে পারছি যে দেশ এখন খুবই একটা সংকটাপূর্ণ পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খুব একটা সন্তোষজনক না, এবং আমরা আমাদের দলীয় অবস্থান থেকেও এটা ক্লিয়ার করছি বারবার যে আমরা বর্তমান সরকার তার কাছে যেই আইন শৃঙ্খলার যে উন্নতি চাচ্ছি, যে সংস্কারগুলো চাচ্ছি, সেটা আসলে আশানুরূপ ফলাফল পাচ্ছি না। রাষ্ট্র আমাদের নিরাপত্তা আসলে নিশ্চিত করতে পারছে না। এটা কেন হচ্ছে? আজকে আসিয়া, ওখানে কক্সবাজারে একটি মেয়ে, তারও এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের কথাই যদি আপনি বিবেচনা করেন, বহু নারী পথে ঘাটে, বিভিন্ন কর্মস্থলে, শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় বহু নারী অপমান অপদস্থ হচ্ছে। কেন হচ্ছে? এই যে ধর্মের নামে বিভিন্ন নারীদেরকে যে অপমান অপদস্থ করা হচ্ছে, এই অধিকার, এই মব ভায়োলেন্সের অধিকার কে দিয়েছে তাদের? যারা করছে তারা তো দাবি করছে তারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা অভ্যুত্থানের পক্ষের অভ্যুত্থানের ধ্যান ধারণা যদি চিন্তা চেতনা সত্যি নিজের মধ্যে ধারণ করত, তাহলে তারা নারীর প্রতি সম্মান দেখানোর যথেষ্ট সম্মান দেখানোর মতো তাদের সেই সামর্থ্য থাকতো। তারা নারীকে অপমান করতো না। একজন নারীকে অপমান করার আগে তারা তাদের নিজ ধর্মীয় বিষয় চিন্তা করতো, যে ইসলাম ধর্মেও যেমন নারীকে সম্মানিত করা হয়েছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্ম প্রচার করার জন্য আর্থিক, মানসিক সব রকম সহায়তা দিয়েছে। এমনকি হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, যে কোনো ধর্মে আপনি দেখেন, নারীরাই প্রত্যেকটা ধর্ম প্রচারে এবং ধর্ম প্রতিষ্ঠা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় নারীরা পেছনের সারি থেকে সামনের সারি থেকে সাহায্য করেছে। আপনারা সেই নারীকে অপমান করে কি প্রমাণ করতে চান? এবং আমি যদি আইন ও বিচার ব্যবস্থার দিকে আসি, আমি কয়েকটা বিষয়, আমি যেহেতু একজন আইনজীবী, আমি কয়েকটা বিষয় তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন দেখতে চাচ্ছি, আইন শৃঙ্খলার উন্নয়ন দেখতে চাচ্ছি। সেটা আসলে সংস্কার ছাড়া কোনোভাবেই সম্ভব না। সংস্কারের কথা বললেই তো আপনারা রেগে যান। আপনি আইনটাই চিন্তা করেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাহায্য করতে পারছে না। বিচারকের কার্যালয়ে যখন আপনারা বিচারের জন্য যান, তখন যারা এই যে সেই দিন যেই ছেলেটা শাহবাগে একজন ভদ্র মহিলাকে অপমান অপদস্থ করলো, তাকে জামিন দিয়ে দিল। কেন হলো তার জামিন? এর জন্য কি এইটা কি বিচারকেরও দায় ছিল না? এটা তো রাষ্ট্রেরও দুর্বলতা। অবশ্যই রাষ্ট্র বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থাকে কিভাবে সুনির্দিষ্টভাবে এই স্ট্রিক্টলি এই জিনিসগুলো প্রতিহত করার ব্যবস্থা করবে, সেটা তো রাষ্ট্রকেই দেখতে হবে। আমরা তো বারবার করে প্রস্তাবনা দিয়ে যাচ্ছি যে এই আইনগুলো, এই কালো আইনগুলো পরিবর্তন করুন। তারপর দেখেন, আপনি রিপোর্টেড ঘটনা অনেক আছে। কয়টা মামলা হয়? আপনি বলছিলেন যে 3 দিন পর মামলা হলো। আপনি জানেন এই গণ অভ্যুত্থানের পরবর্তী আমি একজন আইনজীবী হিসেবে কত মানুষ আমার কাছে এসছে এবং বলছে, আপা থানায় যায় একটা সামান্য জিডি নেয় না। আপনার এই প্রোগ্রামটা শুরু করার আগে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করছে, তার হাজবেন্ড তাকে বেধড়ক মারছে আজকে 3 দিন ধরে, তার চোখ কালো হয়ে গিয়েছে, তার কাছে মেডিকেল রিপোর্ট আছে, থানায় গিয়েছে, থানা মামলা নিচ্ছে না। তাহলে এই যে সংস্কৃতি, আগেও এমন হয়েছে, এখনো যদি এমনই চলতে থাকে, তাহলে আমরা কেন এই বলিদান দিলাম? কেন এই অভ্যুত্থান হলো? আমরা তো সংস্কার চাচ্ছি। এই স্ট্রিক্টনেসটা সংস্কারের মাধ্যমেই তো আনতে হবে, যাতে এইভাবে এই পরিস্থিতিগুলা চেঞ্জ করা যায়। শুধু তাই না, দেখেন, একজন নারী যখন একটা মামলা করে, সমস্ত মামলা করার একটা তার সাথে একটা ইনসিডেন্স হওয়ার সাথে সাথে সমস্ত মিডিয়াতে যার সাথে অন্যায় হয়েছে তার ছবি পাবলিশ হয়। এই কালচারটাকে আমরা চেঞ্জ করতে পারি না? যে অন্যায় করেছে আমি চাই তার ছবি পাবলিশ করেন আপনারা। যার সাথে অন্যায় হয়েছে তাকে তো আপনি আরো ভালনারেবল করে দিচ্ছেন যখন মিডিয়ায় সেই খবরগুলা প্রচার হচ্ছে। তারপর বিচার করতে যান,
আমরা নারীরা বিচার পাই না, কারণ আমার সাক্ষী নাই, আমার যথার্থ সাক্ষী নাই। যে ঘরের মধ্যে সহিংসতার শিকার হয় সে সাক্ষী আনবে কোথা থেকে? যে একটা রেপ ভিকটিম সে সাক্ষী আনবে কোথা থেকে? সে কি আরেকজন কি ওখানে উপস্থিত ছিল? এই ধরনের, এবং তাকে কাঠগড়ায় দাঁড়াতে, আর যেসব প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর যেই ধরনের মানসিক টর্চারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়, সেই সামাজিক সেই সুরক্ষা, সেই বিচারিক যে সুরক্ষা, সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, এবং সর্বোপরি আসলে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আপনি একজন ভাই হিসেবে, আমি একজন মা হিসেবে, একজন বোন হিসেবে, সবারই দায়িত্ব আছে। আমি আমার বাচ্চাকে, আমার ভাইকে, তাকেও বোঝাতে হবে, তার মূল্যবোধটা ঠিক করার জন্য আমাদেরকেও কাজ করতে হবে, না হলে আসলে এই সংস্কার, আমরা যতই সংস্কার বলি, সেই সংস্কার জি, আসবে না। অসংখ্য ধন্যবাদ। মনিয়াবা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হলো যে একজন যিনি যৌন উত্ত্যক্তকারী বা যৌন হেনস্থাকারী, তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হলো, আদালত থেকে ছাড়া পাওয়ার পরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা, এই যে এই ধরনের সংস্কৃতি কি আসলে নারীদের প্রতি সহিংসতাকে আরো বেশি উস্কে দেয় কিনা, আপনি কি মনে করেন? দেখেন, এটা তো একটা সামাজিক ব্যাধি। এই যে ফুলের মালা দিয়ে বরণ করা, এরা কিন্তু পারিবারিক জীবনেও বেশ ভালো আছে, তারা বিয়ে করতে পারছে, একের অধিক বিয়ে করছে। এই যে তাদেরকে মেয়ে পক্ষরা যে তাদেরকে ঘৃণা করবে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে তাদের অফারটা, তাদের সঙ্গে বিয়ে বৈবাহিক সম্পর্কটা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক যেখানে এত দুর্বল জায়গা, বাংলাদেশে একটা নারীকে কোনো মতে বিয়ে দিতে পারলে বাবা মা খুশি। মানে আমি ভালনারেবল এলাকারগুলো কথা বলছি, যেটা ম্যাক্সিমাম। তো সেইখানে আপনার এরা তো পার পেয়ে যায়। এই জায়গায় তো সরকারের আইনের যেটুকু আইন আছে, এনাফ আইনের প্রয়োগ হচ্ছে না। আর যেগুলোর এই যে ফুলের মালা বলছেন, এটার আইন নাই, এটা ঘৃণাটাই তো নাই। আপনি যদি মনে করেন যে একটা ঘুষখোর সমাজে, যেটা 100 জনে এখন 95 জন, ঘুষখোরের সঙ্গে সম্পর্ক যদি আপনি বাতিল করেন, যদি বলেন যে তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক হবে না, একটা চোর, এমপি মন্ত্রী যারাই হোক না কেন, একটা চোর ঘুষখোর এদের সঙ্গে যদি সম্পর্ক, ঘটনা কিন্তু ঘটে এরকম করেই। যে মেয়েটা, আসিয়া মেয়েটা, এটা কিন্তু একটা আপনার ডোমেস্টিক ভায়োলেন্স। এখন আপনি বলবেন ডোমেস্টিক ভায়োলেন্স যদি সামাজিকভাবে যদি সুরক্ষা না দিতে পারেন, ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু বাড়তেই থাকবে, এবং ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ার যথেষ্ট কারণ থাকে, কারণ সুযোগটা বেশি থাকে ওখানে। একজন মানুষ, ধরেন এই আসিয়ার বোনটা, কতক্ষণ তার বোন বেড়াতে আসছে, কতক্ষণ তাকে চোখে চোখে রাখবে, তার অনেক কাজ থাকে, ঘরের কাজ, রান্না বাড়ার কাজ, বা সন্তান দেখার কাজ, বা বাইরেরও কাজ, অনেক সময় গরু ছাগল যারা গ্রামের মানুষ পুষে তাদেরকে আনতে যাওয়ার কাজ ইত্যাদি। তো এখন এইখানে যদি সামাজিকভাবে সুরক্ষা সমাজ না দেয়, রাষ্ট্র না দেয়, তাহলে কিন্তু সম্ভব না। আজকে দেখেন আমার বোন যে কথাটা বলল, হুমায়রা নূর, সংস্কার চাচ্ছি, তাহলে সংস্কার, এই সংস্কার দিয়ে আমি কি করব যে সংস্কার আমাকে সেভ করতে পারে না? আপনি সংস্কার চাচ্ছেন, রাষ্ট্রই যেখানে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে এই সরকারের জন্য, এই সরকার কি সংস্কার করবে? তার চেয়ে তো বেটার রাজনৈতিক যদি কোনো দল থাকতো, সে কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী হয়ে যেত। প্রথম দিন এটা আপনার মনে পড়ে, বিএনপির, আপনার কামাল ভাই ভালো বলতে পারবে, বিএনপির 96 সালে শুধুমাত্র ক্ষমতা না আসার, রাষ্ট্র পরিচালনা না আসার একটাই কারণ ছিল, সেটা ইয়াসমিনের যে ধর্ষণটা দিনাজপুরে। সেইখানে কি বিএনপি দায়ী ছিল? একটা পুলিশের ঘটনা, রাষ্ট্র কিন্তু পুলিশের সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের শাস্তি হয়েছে, কিন্তু তারপরেও সমস্ত বাংলাদেশে ওই একটা ধোঁয়া দিয়ে সমস্ত নারী থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সবকিছু মনে হয়েছে যে বিএনপি নিজে যায় এই খারাপ কাজটা করেছে। তো এই যে এটার সঙ্গে কিন্তু সরকার পতনের একটা যুগসূত্রতা ছিল এটার জন্য তড়িৎ। সেটার জন্য কি হয়েছে, ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই কোনো পরবর্তী সরকাররা। যদি শিক্ষা নিত, আজকে যে ঘটনাগুলো ঘটছে, এই 5-10 দিনে যে ঘটনা ঘটছে, ইউনূস সরকার কিন্তু পদত্যাগ করতে বাধ্য হওয়ার কথা ছিল। এগুলা প্রত্যেকটাই ফেলোর। সেখানে তার হাতে আমার সংস্কার কিভাবে নিরাপদ? আমার সন্তানই তো নিরাপদ না, আমার সংস্কার কিভাবে নিরাপদ? সংস্কার তো আরো পরের কথা, যে কিনা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আমার সন্তানকে, আমার আগে সরকার, পতিত সরকার, স্বৈরাচার সরকার, হায়না সরকার, আমি এতগুলো উপাধি দিয়েছি তাকে কেন? কারণ তার কাছে আমি কোনো বিচার পাই নাই। সুনির্দিষ্ট দুর্বলতাগুলো কি দেখেন সরকারের, যে কিভাবে এটা আসলে না হতো এরকম ঘটনা? প্রথম ঘটনায় যদি ঘটার পরে আপনার যদি এটা অ্যাকশনটা হতো,
কক্সবাজারের ওই ঘটনাটা নারীদেরকে কান ধরে উঠবস করালো, নারীদেরকে কথা দেওয়ালো এখানে আর আসবে না, এইখানে তারা কোনো পুরুষদের সঙ্গে কথা বলবে না। পৃথিবীতে প্রত্যেকটা জায়গায়, খারাপ বলেন ভালো বলেন, এক একটা জায়গায় যদি এই ধরনের জিনিস না থাকে, সেখানে সব ধর্মেই কিন্তু এটা নিষিদ্ধ, কিন্তু একদম ডিজালাও না, এলাও। যার পাপ সে বহন করবে, সেটা তার ধর্ম বলবে, কিন্তু রাষ্ট্র কিন্তু এটা বলবে না। আপনার ওখানে তারা গিয়া এর উপর বাহাদুরি করলো। আমি কিন্তু ইসলাম ধর্মকে বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু তার মানে আমি ধর্মের বাইরে কিন্তু কথা বলছি না, এটাও কিন্তু ধর্মের মধ্যে। সেই নবীজির সময় থেকে কিন্তু তখনও কিন্তু খারাপ ছেলেমেয়েরা ছিল, কিন্তু আইনের শাসনটা এমন, আপনি মিডিল ইস্টে দেখেন পাথর ছুঁড়ে মেরে ফেলে ওই জায়গায়। তার মানে কি ওই জায়গায় যে খারাপ কিছু হয় না, কিন্তু ওটার সংখ্যা ওই হিসাবে কিন্তু খুব কম। জি, অসংখ্য ধন্যবাদ। কারণ ওইটার সঙ্গে সঙ্গে অ্যাকশন আছে। এই সরকার কোন অ্যাকশনে গেছে আপনি আমাকে বলেন? আমাদের অনেক আইনের আপনার আছে, ধারা আছে, অধিকার কিন্তু ধারা আছে, কিন্তু সেই ধারায় প্রয়োগ হয় সে না। যেতে পারতো সাথে সাথে অ্যাকশন। সেটার জন্য কিন্তু পুলিশের যে নিয়ন্ত্রণ নাই, পুলিশ সমস্যায় সংকুল, এগুলা হতো না। পুলিশ তো ঠিকই আপনার অ্যারেস্ট করছে, আমরা করছে আসবো না? আপনার কাছে আবার। আমি জি। এটা লাইন শেষ করি। পুলিশ অন্য কাজগুলা করছে, পুলিশ তো ঠিকই উৎকোচ নিচ্ছে, মামলা দিয়ে মামলা আবার নাম কেটে তারা উৎকোচ নিচ্ছে না। তাহলে পুলিশকে যদি এইখানে ডাইরেক্ট যদি বলতো যে একদম কট হিম, তাহলে পুলিশ কি তাহলে ধরতো না? জি, অবশ্যই ধরতো। ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, শুধুমাত্র যে এই আমরা এই মার্চ মাসের এই প্রথম 7-8 দিনে যে ঘটনাগুলো দেখলাম, শুধু তাই নয়, আমরা দেখেছি যে জয়পুরহাট এবং দিনাজপুরে নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়া হয়েছে, ফুটবল খেলার স্থানে ভাঙচুর হয়েছে। লালমাটিয়া একটা ঘটনা ঘটেছে ধূমপানকে কেন্দ্র করে, চলন্ত বাসে শ্লীলতাহানি ঘটনা ঘটেছে। আপনার কাছে কি কি মনে হয় যে আসলে কোন কোন খাতে তড়িৎ অ্যাকশন নিলে এই ঘটনাগুলোকে রোধ করা যেত কিংবা প্রশমন করা যেত? কোন না তো কোন এতগুলি খাত লাগবে না, একটা খাত, এটা হলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরান। একটা সিম্পল খাত। এই স্বরাষ্ট্র উপদেষ্টা 100% ব্যর্থ। উনি এই কাজগুলি বোঝেও না, করতেও পারে না, করেও না। মাঝখান থেকে রাত 3টার সময় একটা প্রেস কনফারেন্স করে পড়ছে। মানে মানুষের হয় কি, আমরা তো নানা রকম ক্রাইসিসে থাকি, উনি মাঝে মাঝে আমাদের কিছু হাসির উপাদান যোগায় আর কি, যে এত ক্রাইসিস আসো, দুঃখে আসো, ঠিক আছে একটু হাসার ব্যবস্থা করে দিই। রাত 3টার সময় প্রেস কনফারেন্স করে বলে কি আগামীকালকে সোমবার থেকে আর কিছু দেখবেন না, সব ঠিক হয়ে যাবে, এবং তারপরে এগুলি ঘটতেছে। তাও বলে যে আগের চেয়ে আইন শৃঙ্খলা এখন ভালো। ভালো বলে ওনার প্রধান উপদেষ্টা বলে। আরো যদি আপনি বলতেন না একটাই কাজ হবে, আরো সিরিয়াসলি চাই, তাহলে পুরো উপদেষ্টা মন্ডলী ব্যর্থ হয়েছে। এদের কোনো নৈতিক অধিকার নাই ক্ষমতায় আর থাকার, কোনো নৈতিক অধিকার নাই। এরা দেশকে নিয়ে ভাবে না, দেশের মানুষ নিয়ে ভাবে না, এরা কোনো কিছু নিয়ে ভাবে না, এবং ইলেকশন নিয়েও ভাবে না। এদের ভাবার জন্য যে একটা সক্ষমতা দরকার, একটা যোগ্যতা দরকার, আল্লাহ জানে কেন এদেরকে সবাইকে মিলে একসঙ্গে দেয় নাই। এরা আছে গেলে আত্মগর্ব করার জন্য, আর পলিটিশিয়ানরা কি কি ভুল করছে এটা বলার জন্য। হ্যাঁ, পলিটিশিয়ান অনেক ভুল করছে, আবার শুদ্ধ তো পলিটিশিয়ানই করছে। তা আপনারা কি কি শুদ্ধ করছেন গত 7 মাসে বলেন না ভাই, আমরা একটুখানি। গত 7 মাসে আপনারা কি এমন কাজ করছেন যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি? আপনারা বলছেন আমরা অনেকগুলি সংস্কার কমিশন করছি, এই কমিশনগুলিকে আপনাদের মার্ক হয়েছে? আপনারা খালি যে কোনো কিছু নেই বিদেশি নাগরিক এক থেকে নিয়ে আসেন, হাজির করেন যে এই সব আমার সমাধান করে দেবো। আমার দেশের লোক নেই না, সব বাইরে থেকে লোক আমদানি করতে হবো, আমেরিকান নাগরিক, অমুক নাগরিক। তো এদের লোক ওই প্রীতি, বিদেশ প্রীতি, যে আমাদের দেশের লোক কিছু পারে না, সব বাইরের থেকে আনতে হবে। কি করতেছে, কি হয়েছেটা কি? এই যে আলী রিয়াজ সাহেব একটা করছে, সংবিধান সংস্কার কমিশন করছে। দেখেন না খালি আলোচনাটা শুরু হোক, দেখেন পলিটিক্যাল পার্টিগুলো এটা কি করে, এটা নিয়ে হয়েছে কি, হয়েছেটা কি? এইগুলি কি বলবেন? মানে ওনারা ওনাদের মতো করে করতেছেন, মনে করতেছেন বিশাল কিছু কাজ করে ফেলেছি। ভাই, এনজিওর কাজ আর দেশ চালানোর কাজ এক জিনিস না। জি, ধন্যবাদ। হুমায়ুন নূর, আপনি শুনছিলেন আপনার দুজন সহ আলোচকের কথাই, যে তারা কেউ আসলে সরকারের গত 6-7 মাসের পারফরমেন্সে খুশি, সন্তুষ্ট নয়, বরং তারা বলছেন যে অনেক ক্ষেত্রে সরকার তড়িৎ যেখানে অ্যাকশন নিতে পারতো সেখানে সরকার নেয়নি। অথচ আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন দেশে নির্বাচনের মতো পরিস্থিতি নেই, মানে নিরাপত্তাজনিত কারণে নির্বাচনের মতো পরিস্থিতি নেই। তাহলে নির্বাচন যদি আরও দীর্ঘায়িত হয়, পলিটিক্যাল পার্টি, যেটি নীলুফার আপা বলছিলেন যে পলিটিক্যাল পার্টি যেরকম তড়িৎ অ্যাকশন নিতে পারতেন, আপনারা কি
মানে এই সরকার তো সেটি নিতে পারছে না, তাহলে কি এরকম সহিংসতার ঘটনা আরও বাড়বে কিনা আপনি কি মনে করেন, এবং কেন মনে করেন না যে এই মুহূর্তে নির্বাচনের প্রয়োজন নেই? আচ্ছা দেখুন, আমরা কিন্তু এটাও বলেছি যে ডিসেম্বরে যদি নির্বাচন হয় আমরা তার জন্য প্রস্তুত। আমরা আসলে এমন না যে আমরা নির্বাচন চাচ্ছি না, বারবার আপনারা ভুল বুঝছেন যে আমরা নির্বাচন চাচ্ছি না। আমরা চাচ্ছি এই যে বিপ্লব হলো, জুলাই অভ্যুত্থান হলো, এই বিপ্লব পরবর্তী সময় জনমানুষের কিছু আশা আকাঙ্ক্ষা আছে, কিছু প্রস্তাব আছে, এই প্রস্তাবনাগুলো নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এবং এই প্রস্তাবনাগুলোর মধ্যে নারীর প্রতি সহিংসতা বন্ধেরও এবং নারীকে কিভাবে আরও মেইনস্ট্রিম মিডিয়াতে, রাজনীতিতে অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়েও আমাদের প্রস্তাবনা আছে, এবং সব দলেরই প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনাগুলো নিয়ে ওনারা কাজ করছেন। এখন আপনি একটা মিডল অফ দ্য ডিসকাশনে আপনি যদি ইলেকশন দেন, তাহলে এই এতদিনের সবার প্রস্তাবনাগুলো, যে মনে করেন আমি একটা অন্য রাজনৈতিক দল থেকে বিলং করি, স্যার একজন সিনিয়র সাংবাদিক, আপা বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন, ওনারা কি অন্য রাজনৈতিক দলের প্রস্তাবনাকে মানতে বা গ্রাহ্য করতে ওনারা কি বাধ্য, বা ওনারা কি গ্রাহ্য করবেন? এই আস্থাটা কে দিবে? বর্তমান সরকার তো চেষ্টা করছে সর্বদলীয় সব রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করে সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনা এবং বিবেচনা করার। আজকে যেহেতু নারী দিবস, আমি 2-3টা পয়েন্ট আমি আমাদের প্রস্তাবনার মধ্যে যেগুলো ছিল সেগুলো একটু বলতে চাই। যেমন নারীদেরকে আরও অগ্রগামী করার জন্য তাদেরকে ট্রেন আপ করতে হবে, এবং তারা যাতে কর্মক্ষেত্রে আরও বেশি ট্রেন আপ হয়ে চলে আসতে পারে। মনিয়াপা একটা ভালো কথা বলেছেন যে একটা 14 বছরের মেয়ে, তাকে কেন বিয়ে দিয়ে দেওয়া হলো? কারণ তার বাবা মার তো আর্থিক সামর্থ্য নাই। আমাদের নারীদেরকে যদি সেইভাবে ট্রেন করা হতো এবং তারা যদি আর্থিকভাবে সচ্ছল হতো, তাহলে তাদের পরিবারের আর্থিক দায়িত্বগুলো তারাও নিতে সক্ষম হতো। এক্ষেত্রে সরকার আরও ভূমিকা পালন করতে হবে, যাতে নারীদেরকে আরও ট্রেন আপ করে মেইন স্ট্রিম যে ওয়ার্কিং ফোর্স সেখানে যুক্ত করার জন্য। এইটা একটা, আমাদের যে শ্রমজীবীরা আছেন তারা কিন্তু, আপনি এখনো যদি এনকোয়ার করে দেখেন, আমি নিজে একজন আইনজীবী হিসেবে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি বিভিন্ন সময়, তখন দেখেছি নারীর ন্যূনতম নিরাপত্তা, স্যানিটাইজেশন ব্যবস্থা কিছুই নাই। অনেক বড় বড় কয়েকটা প্রতিষ্ঠানে আছে, বেশিরভাগ প্রতিষ্ঠানেও নাই। এবং পে স্কেল, যেই মিনিমাম পে স্কেল, সেই পে স্কেলটাও রাইট না। এগুলো তো সমতা করতে হবে, যাতে নারী নিজের কনফিডেন্স নিয়ে সামনে এগিয়ে আসতে পারে এবং দেশ গঠনে তারাও ভূমিকা পালন করতে পারে। এবং সরকার সংস্কার নিয়ে কাজ করছে, সবাই প্রস্তাবনা দেন, সরকারকে চাপ দেন যাতে আইন শৃঙ্খলা বাহিনীর আরো অ্যাক্টিভলি কাজ করে, বিচার ব্যবস্থা যাতে আরো উন্নত হয়, অন্যায়কারীরা অন্যায় করে যাতে পার পেয়ে না যায়। আমরা এক মিনিট করে সবার কাছে একটা কমন প্রশ্ন আছে, তার আগে আমি একটু একটা পরিসংখ্যান আমি পেয়েছিলাম যে যেটি বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বর থেকে জানুয়ারিতে 19.5% নারী নির্যাতনের হার এবং শিশু নির্যাতনের হার বেড়েছে। ফেব্রুয়ারিতে ধর্ষণের ঘটনা ঘটেছে 36টি, এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে 11টি, জানুয়ারিতে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে 20টি, এবং সেই মাসেও জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যথাক্রমে 205টি এবং 189টি নারী বা শিশু হেনস্থার ঘটনা ঘটেছিল। অর্থাৎ এইটি ক্রমশ বাড়ছে। আশু করণীয় সরকারের কি? আমরা এক মিনিট করে শুনবো। সরকার আশু করণীয় কি করতে পারে নারীদেরকে সুরক্ষা নিশ্চিত করার জন্য? সরকার এইখানে শুনেন, সরকার সবচেয়ে এখন তড়িৎ গতিতে যে অপরাধী, সাথে সাথে অপরাধীকে অ্যারেস্ট করতে হবে, অপরাধীর বিচার করতে হবে। কিছু কিছু বিচার লেদনি করা, ঝুলিয়ে রাখা ঠিক না। অনেক আমাদের জানি মামলা পেন্ডিং আছে, কিন্তু তারপরেও এই বিচারগুলো খুব সিরিয়াসলি, এই বিচারগুলো হওয়ার জন্য সরকার ব্যবস্থা করবে, নাম্বার 1। নাম্বার 2 হলো নারীর শ্লীলতাহানি, নারীর একবার না, নারী কয়েকবার ধর্ষিত হয়। একজন ধর্ষিতা নারী প্রথমেই ধর্ষিত হয়, তারপরে হসপিটালে যায়, আরেকবার সে ধর্ষিত হয়, বিভিন্নভাবে কথার ছলে, বিভিন্নভাবে তাকে জেরা করাটা। তৃতীয়ত সে আবার আইনজীবীদের মাধ্যমে সে আবার এত মানুষ তার থেকে শিকার হয়। এই জায়গাগুলো যে কারণে অনেক নারীরা বিচার চাইতে পারে না, অনেক সম্মানী মানুষগুলা তাদের পরিবারের দিকে তাকিয়ে বিচার করতে চাইতে পারে না। এই জায়গাটা যদি সরকার এই জায়গাটাকে ফ্রি করে দেয় তাহলে সম্ভব। ভাই এক মিনিট আপনার হাতে প্লিজ। না, যেটা তো আপা বললেন, মূল কথা ওইটাই যে অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে সরকারের ত্বরিত ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থাটা মানে কি আমি বলি আপনাকে, সরকারকে এমন আচরণ করতে হবে
যাতে নাকি এই ধরনের অপরাধীরা মনে করেন হুম। যে এই কাজটা করলে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব আছে এক্ষেত্রে? আছে, কিন্তু প্রাথমিক দায়িত্ব হলো সরকারের। কারণ বিএনপির আপাজায় যদি একজন লোককে ধরে নিয়ে এসে আমি তোমাকে অ্যারেস্ট করলাম, হবে? হবে না তোরে ভাই। পুলিশকে তো কাজটা করতে হবে, সরকারকে কাজটা করতে হবে, এবং এই কাজটা করার জন্য তো ওখানে ওনাদেরকে বসানো হয়েছে। হুম। ওনারা তো বিসিএস পরীক্ষা তো এখানে আসে না রে ভাই, জি, অসংখ্য পাবলিক তারা বসাইছে, হুমায়ুন কারণ আপা, তাদের এই আপনার কাজটা কাছে- করা উচিত। এক মিনিট, কি কি সরকার আসুক, করণীয় কি কি আছে সরকারের এই সহিংসতা রোধ করতে নারীর প্রতি? আইনের ব্যাখ্যাটা আসলে সহজভাবে বুঝতে হবে। একজন ক্রিমিনাল যিনি আইন পরিপন্থী কাজ করে একজন নারীকে সহিংসতার মুখে ঠেলে দিচ্ছে, সেটা এখন বর্তমানে আমরা দেখছি যে নারীর প্রতি বিভিন্ন সহিংসতা ইনক্লুড করে সাইবার বুলিং অ্যাজ ওয়েল, যেটার এগেনস্টে আমাদের দল থেকে অলরেডি কঠোর অবস্থান নিয়েছে এবং জানিয়েছে শক্ত হাতে এগুলো দমন করা হবে এবং এগুলো নিয়ে আর কখনোই তারা কোনো রকম আমরা এই ধরনের বিষয় আর বরদাস্ত করব না। এক্ষেত্রে আমি বলতে চাই যে একজন ক্রিমিনালের যে অফেন্সটা, সে শুধু ক্রিমিনাল না, তাকে যে এইড করেছে সে অ্যাবেটারকেও ধরতে হবে। এই মব ভায়োলেন্স তখনই বন্ধ হবে যখন আইনের সুষ্ঠু প্রয়োগ হবে। আইন শুধু ক্রিমিনালকে ধরতে বলে না, অ্যাবেটারকেও ধরতে বলেছে। সুতরাং যে এই হেনস্থা করলো তাকে যে ছাড়াতে আনে ওখানে মব ভায়োলেন্স ক্রিয়েট করলো বা গুলশানে যা করলো, যে যেখানে কাজ করছে সেগুলো অবশ্যই আইডেন্টিফাই করে ক্রিমিনাল এবং তার অ্যাবেটার সবাইকে ধরতে হবে। অসংখ্য ধন্যবাদ। এবং শুধু তাই না, কেউ কারোর উপর দায় না চাপিয়ে সামগ্রিকভাবে সামাজিকভাবে এই দায়বদ্ধতা, আমরা এই বুঝতে দায়িত্ব পেরেছি। নিয়ে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।